নমস্কার বন্ধু, আমি সঞ্জয় চৌধুরী বুবাই আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভারত 140 কোটির দেশ। সফটওয়্যার, অপারেটিং সিস্টেম আর ইমেল সার্ভিস এই তিনটে ক্ষেত্রে কিন্তু আজ আমরা পুরোপুরি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের উপরে নির্ভরশীল। তাদের টেকনোলজি, তাদের সফটওয়্যার, অপারেটিং সিস্টেম এবং ইমেল সার্ভিস এই তিনটি ক্ষেত্রেই কিন্তু আজ আমরা পুরোপুরি পশ্চিমা দেশের ওপর নির্ভরশীল, তাদের টেকনোলজির উপর নির্ভরশীল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কেন পিছিয়ে? আমরা কি কোনোদিন স্বাবলম্বী হতে পারবো না এই তিনটে ক্ষেত্রে? আর যদি কোনো দিন গুগল বা মাইক্রোসফটের মতো যারা দিকপাল রয়েছে টেকনোলজির দিক দিয়ে, যাদের উপর আমরা গুগল বা মাইক্রোসফটের যে ফ্রি সার্ভিসগুলো ব্যবহার করি, যেমন ইমেল সার্ভিস বা গুগল ড্রাইভ সার্ভিস বা মাইক্রোসফটের যে আদার সার্ভিসগুলো রয়েছে, সেগুলো যদি তারা হঠাৎ করে বন্ধ করে দেয়, তাহলে আমাদের কি হবে? চলুন আজকের ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ভারতের পসিবিলিটিস কতটা রয়েছে নিজেদের এই তিনটে ক্ষেত্রে নিজেকে স্বাবলম্বী করার জন্য, আর যদি পসিবিলিটি থাকে তাহলে কত তাড়াতাড়ি আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেটা নিয়েই থাকবে আমার আজকের এই ভিডিও। প্রথম থেকে লাস্ট অবধি পুরো ভিডিও দেখো। যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর আমরা চাইবো আমাদের দেশ স্বাবলম্বী হয়ে উঠুক, আমাদের দেশ সেলফ ডিপেন্ডেন্ট হয়ে উঠুক পশ্চিমাদের উপরে বা ওয়েস্টার্ন কান্ট্রির উপরে, যেন আমাদেরকে কোনো রকমভাবেই ডিপেন্ডেন্ট না থাকতে হয়। চলো বন্ধু, কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও। চলো আমরা একটা জিনিস নিয়ে এই মুহূর্তে প্রথম আলোচনা করে নিই, সেটা হচ্ছে ভারতের বর্তমান শক্তি। ভারত কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সফটওয়্যারে, সেই জায়গাটাকে আমরা দেখে নিই। ভারত হলো বিশ্বের সফটওয়্যার সার্ভিস ইন্ডাস্ট্রির মহাশক্তি, প্রথম পয়েন্ট। ইনফোসিস, টিসিএস, উইপ্রো এগুলো বিশ্বজুড়ে সফটওয়্যার পরিষেবা দেয়। গুগল, মাইক্রোসফট, অ্যাডোব এই কোম্পানিগুলোর নেতৃত্বে রয়েছেন ভারতীয়রা। ডিজিটাল ইন্ডিয়া, আধার, ইউপিআই এবং কোউইন সবই ভারতের তৈরি। অতএব এটাই প্রমাণ করে ভারতের মানব সম্পদ ও দক্ষতা এইখানে কত শক্তিশালী। আমরা কিন্তু বিশ্বের দরবারে একটা জায়গা সফটওয়্যারের দিক দিয়ে। আজকে মাইক্রোসফট, গুগল এবং অ্যাডোবি যারা বিশ্ব চালাচ্ছে, তাদের সিইও ভারতীয়। তারা কিন্তু এই নয় যে এদেরকে দয়া দাক্ষিণ্য করে গুগল এদেরকে চাকরি দিয়েছে, সিইও বানিয়েছে। তারা নিজেদের দক্ষতাই পেয়েছে। সুতরাং দক্ষতা যেখানে কাজ করে সেখানটাতে ভারতের নিশ্চয়ই সেই পোটেনশিয়াল রয়েছে, ভারত পারবে। টিসিএস, ইনফোসিস, উইপ্রো এইসব কোম্পানিগুলো বিশ্বের দরবারে বিশ্বের মানের সফটওয়্যার তৈরি করে এবং এক্সপোর্ট করে। তো সুতরাং ভারতের কিন্তু সেই পোটেনশিয়াল রয়েছে। ভারত কিন্তু পারবে স্বাবলম্বী হতে, খুব তাড়াতাড়ি পারবে, যদি একটুখানি বুস্ট করা হয়, যদি মানুষজন সচেতন হয়ে যায় তাহলেই। চলুন আসবো পরবর্তী পয়েন্টে। চলুন এখন আমরা আলোচনা করব অপারেটিং সিস্টেম নিয়ে। তাহলে প্রথমে জানতে হবে আমাদেরকে অপারেটিং সিস্টেম কি। অপারেটিং সিস্টেম হচ্ছে কোনো একটা ডিভাইসকে যে সিস্টেমটা অপারেট করে, অর্থাৎ একদম মানে কোর সফটওয়্যার, যে সফটওয়্যারের উপরে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইনস্টল হয়। যেমন আমরা গুগল সবার নাম শুনেছি। গুগলের অপারেটিং সিস্টেম কি? অ্যান্ড্রয়েড আমরা কিসে ইউজ করি? অ্যান্ড্রয়েড আমরা মোবাইল ফোনে ইউজ করি। মোবাইল ফোনটা চালানোর জন্য মোবাইল ফোনটাতে টাচ স্ক্রিন কীভাবে কাজ করবে, মোবাইল ফোনটাতে কোন স্ক্রিনে কোথায় চিপলে কোন অ্যাপ্লিকেশান খুলবে, এইগুলো যে বা অ্যান্ড্রয়েডের যে অ্যাপ্লিকেশানগুলো প্লে স্টোর থেকে যেগুলো আমরা নামাই, সেগুলো যার ওপরে ইনস্টল হবে, সেই বেসিক যে ওএসটা থাকে অপারেটিং সিস্টেম, সেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম। এইটি হচ্ছে অ্যান্ড্রয়েড গুগলের ক্ষেত্রে। তোমরা সবাই উইন্ডোজের নাম শুনেছো। উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফটের। তোমরা অনেকেই ম্যাকের নাম শুনেছো। ম্যাক হচ্ছে অ্যাপেলের। তোমরা অনেকেই লিনাক্সের নাম শুনেছো। লিনাক্স হচ্ছে ফ্রি ওপেন সোর্স একটা অপারেটিং সিস্টেম। তো যাই হোক, সবাই বেশিরভাগ আমরা ভারতীয় এবং এশিয়ান কান্ট্রিতে বেশিরভাগ আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি। উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফটের। তো এই মুহূর্তে আমরা উইন্ডোজ 10 ব্যবহার করি। তো আজকের দিনে সবাই অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ আমরা যখন ইউজ করি, এগুলো গুগল আর মাইক্রোসফটের। ভারত 2023 সালে BHAROS ঘোষণা করেছে, যা সম্পূর্ণ ভারতের তৈরি একটি অপারেটিং সিস্টেম, এবং এটি মাইক্রোসফটের সঙ্গে বা গুগলের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এখনও অবধি পুরোপুরি অ্যাডপ্ট করা হয়নি, ওয়াইডলি অ্যাডপ্টেড না এটা। তো এটিকে তৈরি করেছে কে? IIT মাদ্রাজ ডেভেলপ করেছে, যা পুরোপুরি ভারতীয় এবং প্রাইভেসি কেন্দ্রিক। তবে এটা এর এখনও মাস অ্যাডপশন হয়নি। তো আমাদের একদমই স্বাবলম্বী হতে হবে এবং আমাদেরকে ওপেন সোর্সের দিকে নজর দিতে হবে, যাতে করে ওয়াইডলি, শুধু ভারতীয়রা না, কোনো একটা সফটওয়্যার যখনই ওপেন সোর্স হয়ে যাবে, ওপেন সোর্স হলে সেটা গোটা ওয়ার্ল্ড সেটাকে নিয়ে তার সোর্স কোড নিয়ে তার মধ্যে কিছু ডেভেলপ করতে পারবে। বিভিন্ন জায়গাকার ডেভেলপাররা তার মধ্যে ইনপুট রাখতে পারবে এবং ওয়াইডলি অ্যাকসেপ্টেড হবে।
তখন সেটা একটা ভালো জায়গাতে গিয়ে একটা বিশ্বমানের একটা মর্যাদা পাবে। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভারতের দিকে না থেকে আমরা যদি ওয়াইডলি ভাবি, যেখানে একটা ফ্রি ওয়েসের কথা আমরা যদি বিবেচনা করি, তাহলে আমাদের স্বাবলম্বী হতে বেশি টাইম লাগবে না, অনেক কোলাবোরেশন পেয়ে যাবো আমরা। আর এক্ষেত্রে শুধু ভারত সরকারকে না, প্রাইভেট কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে যেমন শুধু আইআইটি মাদ্রাজ করেছে একটা সরকারি সংস্থা, সেক্ষেত্রে যদি আমাদের কোনো প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট সংস্থা গুগলের মতন, যেমন গুগল বা মাইক্রোসফট, এগুলো তো সরকারি না আমেরিকার, এগুলো তো সবই প্রাইভেট কোম্পানি, এদের মতন যদি কোনো একটা কোম্পানি বা কোনো একটা সংস্থা, বেসরকারি সংস্থা যদি এগিয়ে আসে, তাহলে অবশ্যই আমরা স্বাবলম্বী হতে পারবো। এবার আসি ফ্রি ইমেল সার্ভিস। আমরা বেশিরভাগ ভারতীয় হিসেবে আমরা, তুমি 10 জনের মধ্যে 10 জনকে জিজ্ঞেস করো যে ভাই তোমার ইমেল অ্যাড্রেসটা বলো, সবাই ABCD অমুক তমুক @gmail.com বলবে। একটা কিছু নাম থাকবে, তারপরে @gmail.comটা থাকবেই বেশিরভাগ ক্ষেত্রেই। যারা অনেক পুরনো, যে 90s বা 2000 থেকে 2007 বা 2010-এর মধ্যে যারা ইউজার আছে, যেসব লোকজন ছিল, তারা যখন কম্পিউটার নতুন নতুন করেছে, তখন তাদের মধ্যে হয়তো কেউ ইয়াহু মেল বলতে পারে, কেউ আউটলুক বলতে পারে মাইক্রোসফটের। তো এইগুলো কিন্তু রয়েছে, তবুও আমরা 100% জিমেলের উপরে ডিপেন্ডেন্ট করে থাকি। জিমেল কিন্তু গুগলের একটা ফ্রি ইমেল সার্ভিস, যার স্টোরেজ যেটা দেয় সেটা হচ্ছে প্রায় 16 GB বা 15 GB মতন। ভারতের কি এরকম কোনো অল্টারনেটিভ ফ্রি ইমেল সার্ভিস রয়েছে? অবশ্যই রয়েছে বন্ধুরা, কিন্তু তোমরা নাম শুনে থাকবে অনেকেই। রেডিফ মেলের নাম শুনেছো তোমরা? রেডিফ মেল কিন্তু পুরোপুরি ভারতীয়, কিন্তু রেডিফ মেল জিমেলের সঙ্গে বা ইয়াহু মেলের সঙ্গে বা আউটলুকের সাথে পাল্লা দিয়ে পারলো না কেন? এর পেছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে ইকোসিস্টেম আমরা তৈরি করতে পারিনি। ইকোসিস্টেম যেদিন তৈরি হয়ে যাবে, যেমন গুগলের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে গুগল নিজের একটা ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে। তুমি মোবাইল ফোন ইউজ করছো, কার্ড সার্ভিস ইউজ করছো, গুগলের অ্যান্ড্রয়েড ইউজ করছো। আচ্ছা, তুমি স্টোরেজ চাইছো, কোনো কিছু তোমার ফটো বা ভিডিও ব্যাকআপ বা কোনো ডকুমেন্টের ব্যাকআপ নিতে চাইছো, কোথা থেকে ব্যাকআপ নেবে? তুমি জি ড্রাইভ থেকে নেবে, গুগল ড্রাইভ থেকে। সেটা একটা ফোনের সঙ্গে অ্যাটাচড। এবং তুমি কোনো ছবি তুলতে চাইছো, ছবিটাকে স্টোর করতে চাইছো, বা গুগল ফটোজের মধ্যে তুমি ছবি রাখতে চাইছো, গুগল ফটোজের মধ্যে ছবি রাখলে সেটা অটোমেটিক্যালি গুগল ড্রাইভে আপলোড হয়ে যায়। তো এবং অ্যাটাচমেন্ট পাঠাতে চাইছো, কোনো একটা ইমেল পাঠাচ্ছো যেটা 25 MBর বেশি, সেই অ্যাটাচমেন্টটা থ্রু গুগল ড্রাইভের মাধ্যমে, যদি 25 MBর বড়ো সাইজ থাকে, বড়ো সাইজের তুমি ইমেল পাঠাতে চাইছো, সেটার জন্য তোমাকে কোনো আদার্স কোনো FTP ব্যবহার করতে হবে না, শুধুমাত্র গুগল ড্রাইভের একটা লিঙ্ক চলে যাবে এবং সেখান থেকে সে সেই বড়ো ফাইলটা ডাউনলোড মানে অ্যাক্সেস করতে পারবে আর কি। তো এই যে গুগল একটা বড় ইকোসিস্টেম বানিয়ে ফেলেছে, যেক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে যারা একটু কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে বা মোবাইল থেকে ডেটা ফেটা নিয়ে যারা কাজ করে, তাদের কিন্তু জিমেলটা বা গুগলের যে সার্ভিসটা, সেটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা সার্ভিস। এই সার্ভিসটা কিন্তু রেডিফ মেল তৈরি করতে পারেনি, এই ইকোসিস্টেমটা। রেডিফ মেল এখনও অবধি 1 GB স্টোরেজ দেয়। আজকালকার দিনে যেভাবে স্টোরেজ বা যেভাবে ডেটা মানুষ ইউজ করতে শিখেছে বা ডেটা মানুষের প্রয়োজন হচ্ছে, সেটাতে কিন্তু 1 GB কিছুই না। আগে আমরা 1 GB ইন্টারনেট ডেটা ডাউনলোড আপলোড করার যদি একটা অ্যামাউন্ট খরচ করে যদি পেতাম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে বা মোবাইল সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে, তো সেটা আমাদের কাছে অনেক ছিল। আমরা ভাবতাম যে কী করে 1 GB ডেটা আমরা শেষ করব। আজকে 1 GB ডেটা পার ডে আমরা ইউজ করে ফেলি, পার ডে। তারপরেও আমাদের মনে হয় যে কমতি হয়ে গেল। যারা জেনারেলি ডেটা নিয়ে কাজ করে, ইমেল নিয়ে কাজ করে বা FTP নিয়ে কাজ করে, যাদেরকে প্রচুর ডেটা সেন্ড করতে হয়, ডেটা রিসিভ করতে হয়, তাদের কাছে 1 GB কেন, 5 GBও পার ডে কিছুই না। তো ইকোসিস্টেম বানাতে হবে এবং সরকারি এবং বেসরকারি দুজনাকেই কিন্তু এই দিকে এগিয়ে আসতে হবে যে ভারতে কোনো ফ্রি ইমেল সার্ভিস থাকতে হবে, আর ফ্রির দিকে দিতে হবে। গুগল অত বড় একটা কোম্পানি যদি গোটা ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি সার্ভিস দিতে পারে, তো আমরা ভারতীয় হিসাবে, ভারতীয় সরকার বা ভারতীয় একটা কোনো কোম্পানি কেন পারবে না? অবশ্যই আমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিস রয়েছে, আমরা পারবো এবং আমরা করব। আচ্ছা, এবার আসি, যদি এই ফ্রি ইমেল সার্ভিস যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি কি হতে পারে? কোটি কোটি ভারতীয়দের ডেটা সার্ভারের মধ্যে ঝুঁকির সম্মুখীন হয়ে থাকবে। কারণ কোনো ইম্পর্টেন্ট ডেটা সে গুগল ড্রাইভে আপলোড করে রেখেছে, কোনো একটা মেলের মধ্যে সে ব্যাকআপ রেখেছে, সেগুলো সব কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে। অনেকে ভাইটাল ডকুমেন্টও রাখে, সেগুলো সব নষ্ট হয়ে যেতে পারে। আর ডিজিটাল ইন্ডিয়া হয়ে যাবে সেই দিনের জন্য ডিজিটাল পরাধীন একটা দেশ। তো আমাদেরকে অবশ্যই কিন্তু এই দিকে নজর দিতে হবে। চলো এবার আসি, কেন আমরা এই ডিজিটাল ইন্ডিয়াতে এসেও
এই সব সার্ভিস থেকে আমরা পশ্চিমাদের থেকে পিছিয়ে রয়েছি। কেন পশ্চিমারা আমাদের থেকে এত বেশি এগিয়ে? তার প্রধান কারণ হচ্ছে নির্ভরশীল মানসিকতা। আমরা মনে করি বিদেশি জিনিস মানেই ভালো জিনিস, কোনো জিনিস বিদেশি, অনেক বেশি দাম, ব্র্যান্ড, সেগুলো মানেই ভালো জিনিস, কিন্তু সেটা না। সেই কারণে আমাদের নিজস্ব সফটওয়্যারগুলো আমাদের দেশে বিশ্বাস পায় না। এই যে নতুন একটা যেটা টুইটারের একটা রিপ্লেসমেন্ট ভারতীয় কোম্পানি একটা বের করেছে বলে, ঠিক আছে? তোমরা কজন আর নাম জানো? বলে ভারতে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যেটা তোমাকে টুইটারের মতন তোমাকে অ্যাক্সেস দেয়। আমরা ইচ্ছা করলে কিন্তু ভারতীয়, এবং ফ্রি ওটা, আমরা চাইলে কিন্তু আমরা ওইটাকে বন্ধ করে দিয়ে, টুইটার বন্ধ করে দিয়ে আমরা কিন্তু ইউজ করতে পারি, কিন্তু আমরা কেউ ইউজ করি না। সোনু সুদ কিছুদিন আগে নিজস্ব ভারতীয়দের তৈরি এক্সপ্লেজার বলে একখানা হোয়াটসঅ্যাপের মতন একটা চালু করেছিল প্ল্যাটফর্ম, চললো না। কজন তোমরা এক্সপ্লেজার ইউজ করো বলো? সবাই হোয়াটসঅ্যাপের পেছনে দৌড়াচ্ছ, সবাই মেসেঞ্জারের পেছনে দৌড়াচ্ছ, সবাই টুইটারের পেছনে দৌড়াচ্ছ, সবাই ওটা কি ইনস্টাগ্রামের পেছনে দৌড়াচ্ছ, টেলিগ্রামের পেছনে দৌড়াচ্ছ। এরকম করলে তো হবে না। ভারতীয়রা যারা ছোট স্টার্ট আপ হোক না কেন, একটা কিছু শুরু করেছে, তাদেরকে সাপোর্ট দিতে হবে। আমরা 140 কোটি দেশের মানুষ, আমরা যদি তার মধ্যে থেকে 1 কোটি ইউজারও একটা যদি কোনো কোম্পানি পেয়ে যায়, তাহলেও তার মধ্যে কিন্তু একটা ইন্থু চলে আসবে, সে একটা মোটিভেশন পাবে, সে কিন্তু সেই সফটওয়্যারের ওপরে সেটাকে ইন্টারন্যাশনাল লেভেলের একটা 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 মর্যাদা দিতে পারবে, সেই সফটওয়্যারটাকে আরও বেশি সেটাকে পলিশ করতে পারবে। তো আমরা যদি ভারতীয় হিসাবে এখন একটা দেশি কোম্পানিকে সাহায্য না করি, তাহলে আমাদেরকে কিন্তু সারা জীবন বিদেশিদের কাছে পরাধীন থাকতে হবে। 2 নম্বর, রিসার্চ এবং বিনিয়োগের ঘাটতি। গুগল বা মাইক্রোসফট রিসার্চের জন্য বিলিয়নস অফ বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করে, খরচ করে ফেলে। কিসের জন্য? খালি রিসার্চের জন্য। কি করলে এই সফটওয়্যারটাকে আরও পলিশ করা যাবে, আরও ইউজার ফ্রেন্ডলি করা যাবে, আরও বেশি এর মধ্যে অ্যাক্সেসের মানে এমন জিনিস তৈরি করা যাবে যাতে যে ইউজ করছে তার যেন খুব সুবিধা হয়। ভারত কিন্তু এখনও এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ R&Dতে কিন্তু অনেক পিছিয়ে। যেই দিন ভারতে R&Dর পেছনে টাকা খরচ হওয়া শুরু হয়ে যাবে, যেদিন ভারতীয় কোম্পানিগুলো বড় বড় কোম্পানি বা অন্যান্য কোনো সংস্থার স্পন্সরশিপ পেতে শুরু করবে, তারপর থেকে কিন্তু ভারতের এই যে গ্রোথ, সফটওয়্যারের প্রতি স্বাবলম্বী হওয়ার যে গ্রোথ, সেই গ্রোথে কিন্তু পদক্ষেপ রাখতে শুরু করবে বা আস্তে আস্তে এগোতে শুরু করবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে সরকার এবং প্রাইভেট সেক্টরের দুর্বল সমন্বয়। বড় কোম্পানি ও সরকারের মধ্যে যথেষ্ট সহযোগিতা হয় না, যা উন্নত দেশগুলিতে নিয়মিত হয়। এইটা কিন্তু বোঝার ব্যাপার। বড় কোম্পানি যেমন জিও নিজের মতন কাজ করছে, জিওর কাছে এত পয়সা রয়েছে, সে পারে না। টাটা কনসালটেন্সি সার্ভিস, টাটার যে সফটওয়্যার কোম্পানি রয়েছে TCS, সেটা কিন্তু যথেষ্ট উন্নত মানের সফটওয়্যার তারা বানায়। আর সফটওয়্যারের দিক দিয়ে আমরা কিন্তু বিশ্বের সবথেকে বেশি মানে বড় এক্সপোর্টার। আমরা বিশ্বের মধ্যে সবথেকে বেশি সফটওয়্যার এক্সপোর্ট করি আমরা। আর ভারত 140 কোটি দেশের মধ্যে ভারতই হচ্ছে একমাত্র সবথেকে বেশি প্রোডাকশান করে আইটি এনেবেলড বা আইটি স্কিল্ড যে ওয়ার্কার, সেই ওয়ার্কার কিন্তু ভারতই সবথেকে বেশি এক্সপোর্ট করে বিদেশে যারা কাজ করতে যাচ্ছে আইটি ফিল্ডে, তাদের মধ্যে বেশিরভাগই ভারতীয়রা আইটি, মনে হচ্ছে এরা আইটি নিয়েই জন্মগ্রহণ করে। তো ভারতে এত পোটেনশিয়াল থাকা সত্ত্বেও ভারত কিন্তু পারছে না। এই যে প্রাইভেট এবং সরকারের যে সেক্টরের যে দুর্বলতা, তারা একে অপরের সাথে কোলাবোরেশন করতে চায় না। একটা কোম্পানি বড় নিজেদের মতন কাজ করছে, সরকার নিজের মতন কাজ করছে, কোনো কোলাবোরেশন নেই। এইসব থাকলে কিন্তু আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়ব। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষা এবং স্কিল গ্যাপ। দেশে কোটি কোটি ছাত্র প্রযুক্তি পড়ছে, কিন্তু বাস্তব জ্ঞান বা ইনোভেশন ও ওপেন সোর্সে অবদান কম। আমি রিসেন্ট তোমাদেরকে একটা উদাহরণ দিই। ব্লেন্ডারের তোমরা সবাই নাম শুনেছো, ব্লেন্ডার 3D হচ্ছে মায়া বা অটোডেস্কের যে ম্যাক্স রয়েছে তার রিপ্লেসমেন্ট। তুমি 3D সফটওয়্যার, 3D অ্যানিমেশন, সিনেমা থেকে শুরু করে এনিথিং তুমি ব্লেন্ডারে তৈরি করতে পারো। ব্লেন্ডার কিন্তু ফ্রি, শুধু ফ্রি না, ব্লেন্ডার হচ্ছে ওপেন সোর্স, মানে এর সোর্স কোড তুমি মানে মার্কেটে অ্যাভেলেবেল আছে। তুমি ব্লেন্ডারে আমাকে একটা ডেভেলপার দেখিয়ে দাও যে তার মধ্যে কন্ট্রিবিউট করেছে, একজন ভারতীয় তুমি পাবে না। অথচ ভারত কিন্তু কোডিংয়ের ক্ষেত্রে বিশ্বের মানে উন্নততম দেশগুলোর মধ্যে একটা। তারপরেও তুমি একটা কোডার পাবে না যে ব্লেন্ডারে তোমার করেছে।
এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কোটি কোটি ছাত্র প্রযুক্তি পড়ছে, কিন্তু বাস্তবে তাদের বাস্তব জ্ঞান নেই, ইনোভেশন এবং ওপেন সোর্সে অবদান নেই। ওপেন সোর্স সফটওয়্যারে ভারতীয়দের কোনো অবদান নেই। এই যে লিভার ক্যাড বা আমি যেটার সাহায্যে আমি তৈরি করছি OBS, স্ক্রিন রেকর্ড করছি, এটাও একটা ফ্রি সফটওয়্যার, ওপেন সোর্স সফটওয়্যার, কিন্তু এর মধ্যে ভারতীয়দের কোনো অবদান নেই। বা মানে গোটা বিশ্বে কোটি কোটি ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার রয়েছে, ভারতীয়রা কোনো দিন কোনোভাবেই ওপেন সোর্স সফটওয়্যারে মাথা ঘামায় না। বাংলা লেখার জন্য তোমরা দেখেছো হয়তো, কী যেন সফটওয়্যারটার নাম, অভ্র, শুভ্রজ্যোতি। আমি একটা মাত্র নাম জানি যে ফ্রি ওপেন সোর্স একটা সফটওয়্যার বানিয়েছে যেটাতে বাংলা লেখা যায়, সেটা হচ্ছে অভ্র কিবোর্ড, এবং যেটা বানিয়েছে শুভ্রজ্যোতি বা শুভ্রজ্যোতি বলে ছেলেটা বানিয়েছে, কলকাতার ছেলে। আমি একমাত্র ওই নামটাই জানি যে ওপেন সোর্স সফটওয়্যারে যে অবদান রেখেছে, আমি আর কারো নাম জানি না। তো এইসব যদি চলতে থাকে তাহলে ভারত কিন্তু কোনো দিনই পারবে না করতে। চলুন এবার আমরা জেনে নিই এর সমাধানের উপায় কী রয়েছে। সমাধানের কি উপায় নেই? অবশ্যই সমাধানের উপায় রয়েছে। 1 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে দেশীয় প্রযুক্তিকে সরকারি এবং প্রাইভেট সেক্টরে প্রাধান্য দেওয়া। সরকারি প্রতিষ্ঠানগুলো যেমন সেনা, রেল, বাস, স্কুল, কলেজ, BLRO, BDO, থানা, যা আরও সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সবাই যেন ভারতীয় বা দেশীয় যে সার্ভিসগুলো রয়েছে বা দেশীয় যে সফটওয়্যারগুলো রয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি যে সফটওয়্যারগুলো, সেগুলো যেন ব্যবহার করে এবং এগুলো যেন বাধ্যতামূলক হয়, তবেই একটা কোম্পানি বুস্ট পাবে। আচ্ছা, স্টার্ট আপদের সাহায্য দেওয়া 2 নম্বর পয়েন্ট। ফান্ডিং এবং ইকোসিস্টেম উন্নয়ন করতে হবে যেন ছোট ছোট স্টার্ট আপগুলো গুগলের বিকল্প বানাতে পারে। প্রযুক্তিগত শিক্ষার সংস্কার, স্কুল কলেজে কোডিং, ওপেন সোর্স, প্রাইভেসি বিষয়ে শিক্ষা দিতে হবে। আর জনগণের সচেতনতা, জনগণ যতদিন সচেতন না হচ্ছে ততদিন তুমি যতই ঘি ঢালো, যতই কিছু করো, কিচ্ছুতে কিছু হবে না। দেশীয় টেক ব্যবহার করে, দেশীয় টেকনোলজি যাতে জনগণ ব্যবহার করে, দেশীয় মানুষ যাতে ব্যবহার করে, সেই দিকে মানুষকে উৎসাহিত করতে হবে, অনেক বেশি অ্যাড করতে হবে, ক্যাম্পেইন চালাতে হবে, প্রজেক্ট করতে হবে। এইসব করে দেশের জনগণের মধ্যে একটা, যেমন আমরা তো নিজেদের তাগিদে তো আমরা ভীম বা ইউপিআইকে অ্যাকসেপ্ট করেছি, আজকে ইউপিআই গোটা পৃথিবীতে একটা সম্মান পেয়েছে। তো সেই ক্ষেত্রেও মানুষের মধ্যে সচেতনতা জাগাতে হবে যে না, তুমি এটা ব্যবহার করো, এটা ভালো জিনিস, এটাই করতে হবে, ওটা করা যাবে না, ওটা কালকে 2 দিন পরে বন্ধ হয়ে যাবে, তুমি কি করবে, এটা বন্ধ হবে না। এরকম করে মানুষকে যদি আমরা বোঝাই, মানুষকে যদি সচেতন করি, তাহলে অবশ্যই আমাদের দেশীয় স্টার্ট আপ একদম ঠিকঠাক জায়গাতে পৌঁছে যাবে। এবার আসি কনক্লুশনে। আজ যদি আমরা নিজেরাই নিজেদের সফটওয়্যার তৈরি না করি, তাহলে আমাদের আগামী প্রজন্ম কিন্তু অন্যদের তৈরি সফটওয়্যার ব্যবহার করতেই থাকবে এবং নির্ভরশীল হয়ে থাকবে সারা জীবন। ভারত শুধু ম্যান পাওয়ার নয়, মাইন্ড পাওয়ার নিয়েও জিততে পারবে যদি আমরা এখন থেকেই সাহস নিই, স্বপ্ন দেখি আর নিজেরাই নিজেদের পথ গড়ে তুলি। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আপনার মতে ভারত কি সফটওয়্যারে স্বাবলম্বী হতে পারবে। আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী একটি ভিডিওতে, আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।